আচ্ছা, তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ করছিলাম। তো ভয়েস চেঞ্জের যে রুল নাম্বার 7 আছে, রুল নাম্বার 7 এর ক্ষেত্রে দেখো আমি কি বলছিলাম যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা মনে মনে অ্যাসার্টিভ ধরে নেব, মানে অ্যাসার্টিভে কনভার্ট করব, এবং অ্যাসার্টিভে কনভার্ট করার পরে আমরা ওই সিম্পল মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পরে আমরা কি করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ তো হয়েই গেল, তারপরে কি করব? এখানে যে বিভাবটা ছিল, ওই বিভাবটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিভাবটা প্রথমে আগে ছিল, সে আমরা আবার সে আগে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কি করব? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। 4টা প্রক্রিয়া। এখন আমি যদি উদাহরণটা বলি তাহলে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে আশা করি। দেখো এখানে দেখো আছে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস। এটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখো কি আসছে? হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এটা কিন্তু সচরাচর যে কারো গুলাই যাবে। তো এক্ষেত্রে কীভাবে করতে হবে? দেখো প্রথমে আমরা কী করছি? অ্যাসার্টিভে রূপান্তর করছি। অ্যাসার্টিভে রূপান্তর করলে কী হচ্ছে? হ্যাভ ইউ ইটেন রাইস ছিল, ওটাকে যদি আমরা অ্যাসার্টিভে করি তাহলে দাঁড়াই ইউ হ্যাভ ইটেন রাইস। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে দেখো ওই অ্যাসার্টিভ তো করলাম, ওই অ্যাসার্টিভটা করার পরে আমরা বলছি কি ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে ওই যে ইউ হ্যাভ ইটেন রাইস আছে, তাহলে ওই ক্ষেত্রে কি ওটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে সেই অবজেক্ট রাইসটা সামনে আসবে। তারপরে এই হ্যাভ, মানে রাইসটা তো সিঙ্গুলার, আগে হ্যাভ ছিল, তাহলে এক্ষেত্রে হ্যাজ নিতে হবে। হ্যাজ নেওয়ার পরে আমি বলছিলাম হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে তারপরে একটা বিন যোগ করতে হবে। তাহলে দেখো সেই বিন আছে, তারপরে এর ভিতরই আসে সে বাই, তারপরে ইউ। আচ্ছা, তো আমরা তো করলাম, 2টা প্রক্রিয়া অনুসরণ করলাম। এরপরে সর্বশেষ প্রক্রিয়া দেখো, তাহলে আমি বলছি কি এইখানে যে অক্সিলারি ভাব থাকবে সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে এই যে হ্যাশটা ছিল, হ্যাশটাকে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে দেখো এই সেই হ্যাশ আসছে, তারপরে কি সে রাইস ছিল, রাইস বসছে, তারপরে সেই বিন ছিল, বিন বসছে, তারপরে ইটেন বাই ইউ বসছে। তাহলে পুরো প্রক্রিয়াটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, বুঝতে অসুবিধা না থাকলে তো ভালোই। আচ্ছা, আমরা রুল নাম্বার 8-এ যাই। রুল নাম্বার 8-এর ক্ষেত্রে কি বলছে দেখো, হু যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অর্থাৎ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু থাকবে সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো দেখো এক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমেই মাথায় রাখতে হবে ওই যে হুটা ছিল ওটাকে আমরা বাই হুম করে নেব। হুটা ছিল সেটাকে আমরা বাই হুম করে নেব। তাহলে হুটাকে আমরা কি করে নেব? বাই হুম করে নেব। বাই হোম তো করলাম, তারপরে কি করব? এই যে টেন্স এবং যে পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভাবটা বসাবো, মানে সেই একই, মানে আগের মতোই। এরপরে কি করব? অক্সিলারি ভাবটা বসালাম। এরপরে কি করব? এই যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটা সাবজেক্ট ফর্ম বসাবো। সাবজেক্টটা ফর্ম বসালাম, তারপরে কি করব? তারপরে দেখো তারপরে বসাতে হবে কি বি বা বিং, অর্থাৎ কখনো বি বসবে, কখনো বিইং বসবে, আবার কোথাও বিন বসবে, তিনটাই। অর্থাৎ ওটা সেন্টেন্স অনুযায়ী তোমাকে দেখতে হবে। এবং তারপরে কি হবে? তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আচ্ছা, তো দেখো তাহলে আমি যদি একটা উদাহরণ দেখি তাহলে তোমরা ক্লিয়ার হবা। হু ইজ কলিং মি, এটা আছে অ্যাক্টিভ সেন্টেন্স, হু ইজ কলিং মি। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে কি করতে হবে? এই যে হু থাকলে আমি বলছি বাই হুম করতে হবে, বাই হুম করলাম। এরপরে কি করতে হবে? বাই হুমের পরে আমি বলছি একটা অক্সিলারি ভাব আসবে, তাহলে বাই হুম অ্যাম, তাহলে একটা অক্সিলারি ভাব আসলো। এরপরে কি করব? এরপরে একটা মানে অবজেক্টটা সাবজেক্ট রূপে আসবে, তাহলে এর পরে এখানে দেখো অবজেক্ট মি ছিল, তাহলে ওটা সাবজেক্ট রূপে আই বসবে। এরপরে কি বসবে বলছিলাম? আইয়ের পরে হয় বিং বা বি বা বিন বসবে। তো এক্ষেত্রে যেহেতু দেখো ভার্বের শেষে আইএনজি ছিল, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স ছিল, তাহলে তোমাদের বলছি কন্টিনিউয়াস টেন্স থাকলে সেখানে বিং বসবে। তাহলে এই যে আয়ের পরে বিং বসবে, তাহলে বিং এর পরে আবার ভিতরি, তাহলে বাই হোম অ্যাম আই বিং কল্ড। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো তাহলে তোমরা এই উত্তরটা আমারে দাও। তোমাদের 4টা অপশান দিলাম না, মাত্র 2টা অপশান দিলাম। দেখি কে আগে উত্তর দিবা, এই সেন্ড করো। এ ভাইয়া। আচ্ছা, রাফা বলছে, তো রাফা বলো, তোমাকে সুযোগ দিলাম। কোন অপশান? এই রে, এখানে তো অনেক ইজি হয়ে গেল, দোষ হলো না, খেলা জমলো না। এখানে তো বাই হুম আছে আর এখানে বাই হু আছে,
তাহলে এখানে তো অনেক সহজ হয়ে গেল, মানে এখানে যেহেতু বাই হুম দিয়ে শুরু, তাহলে এটা তো তোমরা অনায়াসেই বলে দিবা। অবশ্য দুইটা অপশান অন্য পেজে চলে গেছে, এ কারণে হলো না ওটা। ওটা এই অপশন হবে, অর্থাৎ বাই হোম উইল ইউ বি হেল্প। আচ্ছা হলো, এরপরে দেখো, আচ্ছা আমাদের রুল আছে 17টা, আমরা আমাকে বলে আসছি 9 পর্যন্ত, একটু দ্রুত আগানো উচিত। আচ্ছা দেখো রুল 9 এর ক্ষেত্রে কি আছে, রুল 9 এর ক্ষেত্রে দেখো, রুল 9 এর ক্ষেত্রে, আচ্ছা কেউ একজন ক্লাসে ঢুকলো, তাজিরুল ইসলাম নামে। আচ্ছা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে ভাইয়া শুনতে পাচ্ছ তোমরা? তোমাদের কাছে শুনছি তো। আচ্ছা হ্যাঁ তোমাদের ভাইয়া শুনতে পাচ্ছি। তোমাদের মাঝে আগমন হয়েছে তোমাদের যে কোশ্চেন প্যানেলের প্রধান, যে তাজিরুল ইসলাম আসিফ। তো তোমরা সবাই ভাইয়াকে শুভেচ্ছা জানাও, সে অনেক দিন পরে তোমাদের মাঝে আসছে আর কি, তারে আমরা পাই না তোমাদের মাঝে, আজকে অনেকদিন পরে পেলাম। তো তাজিরুল, তুমি কি তোমার এই শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলবা? তোমার জন্য 2 মিনিট, 2 মিনিট। আচ্ছা তাজিরুল ভাইয়ের একটা স্বপ্ন আছে। আচ্ছা তাজিরুল ভাইয়ের কিন্তু খুব সুন্দর প্রশ্ন করে ভাইয়া। আচ্ছা তাজিরুল ভাইয়ের কিন্তু, স্ট্যান্ডার্ড প্রশ্ন। আচ্ছা তাজিরুল তোমার নেট প্রবলেম দিচ্ছে একটু। আচ্ছা তাজিরুলের কিন্তু একটা ড্রিম আছে, সে ফেমাস হবে, কিন্তু তোমরা কিন্তু তারে ফেমাস করো না। তোমরা সবাই আমারে আর মাসুদ ভাইয়ারে নিয়ে সবসময়, হ্যাঁ তোমরা কিন্তু যে প্রশ্ন করে ভাইয়া তো খুব সুন্দর প্রশ্ন করে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। আর কি বলবো, আসলে অনেক আচ্ছা বিষয় হলো, মানে তার ফেমাস হওয়ার খুব ইচ্ছা, কিন্তু তোমরা তার ইচ্ছাটা প্রমাণ করছো না, মানে আচ্ছা তাজিরুল নেট প্রবলেম, কি করা যায়? আসলে তোমরা আমাদের, আচ্ছা সে চলে গেল, তার কিন্তু ফেমাস হওয়ার খুব ইচ্ছা, কিন্তু তোমরা কিন্তু তাকে ফেমাস করো না। তোমরা অলওয়েজ আমারে আর মাসুদ ভাইয়ের মেনশন দাও। তো সমস্যা নাই, সে আবার আসলে তার সাথে কথা হবে, অনেকদিন পরে পাওয়া গেল। আচ্ছা তো আমরা একটু একটু করে আগাই, আমাদের তো সময় কম। দেখো রুল 9 কি বলছে, হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করা নিয়ম, অর্থাৎ আগে ছিল হু দিয়ে শুরু, এবার যদি হুম দিয়ে যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে দেখো হুম ডিড ইউ সি অন দ্য রোড। তো এই ক্ষেত্রে দেখো এটাকে আমরা প্যাসিভ যখন করতে যাব, তখন কি করব, এই হুমটা ছিল, এই হুমকে আমরা হু দ্বারা প্রতিস্থাপিত করব, তাহলে হু দেব। এরপরে কি করব, এরপরে একটা অক্সিলারি ভার্ব আসবে ওয়াস, তারপরে ভার্বের ভিতরি ফর্ম সিন, তারপরে বাই, তারপরে ইউ, তারপরে সেই বাকি যে অবজেক্টটা ছিল অন দ্য রোড। তাহলে মানে হোম ডিড ইউ সি অন দ্য রোড। এক্ষেত্রে কিন্তু অবজেক্ট কোনটা, আমার একটু কেউ বলতে পারবে এক্ষেত্রে অবজেক্ট কোনটা ছিল, এই যে অ্যাক্টিভ সেন্টেন্স। ভাইয়া এটা একটু আরেকটু বুঝান। বুঝতে পারি না। আচ্ছা সেটা বলার আগে একটু বলি, এখানে হ্যাঁ অবজেক্ট একটু কোনটা, ক্লিয়ার করে দেন। মানে এই যে সেন্টেন্সটা, এই যে হোম ডিড ইউ সি অন দ্য রোড, এক্ষেত্রে অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা শুনতে পাচ্ছ আমার কথা? এখানে the root object। আচ্ছা নেট প্রবলেম আমার দিচ্ছে না তোমাদের দিচ্ছে, বুঝলাম না। হ্যাঁ তাজরুল ভাই ঠিক আছে। আচ্ছা তোমরা তাকে লজ্জা দিচ্ছ কেন, নাকি নেট প্রবলেম দিচ্ছে, বুঝলাম না। আচ্ছা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না? ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা তো এই ক্ষেত্রে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট একটু বলো, হোম ডিড ইউ সি অন দ্য রোড, এক্ষেত্রে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা? the root object। the root object। আচ্ছা আর এক্ষেত্রে ইউটা সাবজেক্ট। ইউটা সাবজেক্ট বললা, দ্য রোডটা অবজেক্ট বললা। আচ্ছা কিভাবে সাবজেক্ট নির্বাচন করলা তোমরা?
ভাই ডিড তো মানে অক্সিলারি ভার্ব তো সবসময় সাবজেক্টের আগে বসে ভাই। সেক্ষেত্রে তো ডিউটা হয় সাবজেক্ট। আচ্ছা দেখো এখানে বিষয়টা হয়েছে, এখানে দেখো যখন হোম ছিল অ্যাক্টিভে, তখন হোম থেকে আমরা কি করব, হু করব। এরপরে একটা অক্সিলারি ভাব মানে অক্সিলারি ভাব আনতে হবে। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স ছিল আমরা ওয়াজ আনবো। এরপরে ভার্বের ভিতরি, তারপরে বাই, তারপরে যে সাবজেক্টটা ছিল সে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসছে সেটা হলো ইউ। এবং এরপরে বাকি যে অংশটা ছিল অতিরিক্ত যে অংশ অন দ্য রোড, সেটা অন দ্য রোড বসে গেল। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তাজরুলের হয়তো নেট প্রবলেম দিছে, কারণ নাই। আচ্ছা বিষয় হলো এরপরে রুল 10 এর ক্ষেত্রে কি বলছে দেখো, রুল 10 এর ক্ষেত্রে বলছে হট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার নিয়ম। এখন যদি হট থাকে তাহলে হট থাকলে কি হবে দেখো, হট ডু ইউ ওয়ান্ট। হট ডু ইউ ওয়ান্টটাকে যখন আমরা করব তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো, রুলটা দেখো, প্রথমে ওই হটটা বসে যাবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভাব বসবে, এরপরে ভার্বের ভিতরি, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, এবং শেষে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো বিষয়টা কিন্তু এরকম দেখা যাচ্ছে যে মানে তোমরা যে মেইন যে বেসিক রুলটা ছিল সেই বেসিক রুল দিয়ে কিন্তু সবগুলো প্রায় আসছে। তো দেখো এইখানে তাহলে কি হচ্ছে, এইখানে এখানে কি হয়েছে, এইখানে যে হট ছিল হটটা বসে গেল। এরপরে কি হবে, এরপরে বলছে একটা অক্সিলারি ভাব আসবে। দেখো হট ডু আছে, তাহলে ডু থাকার কারণে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এক্ষেত্রে অক্সিলারি ভাবটা প্রেজেন্ট টেন্সে হবে, মানে ইজ হলো। যেহেতু হট এর পরে ইজ নিচ্ছি কেন, এখানে ইউটা দিয়ে সিঙ্গুলার মিন করছে। আচ্ছা দেখো হোয়াট ইজ মানে হোয়াটটা দিয়ে এখানে সিঙ্গুলার মিন করছে, হোয়াট ইজ মানে তোমার দ্বারা কী চাওয়া হয়। হ্যাঁ, তো এখানে দেখো তারপরে ইজের পরে এই যে ওয়ান্ট ছিল, ওয়ান্টের ভিতরি বসছে ওয়ান্টেড, তারপরে বাই, তারপরে বাকিটা ইউ। আচ্ছা যাদের একটু নেট প্রবলেম দিচ্ছে তারা কাইন্ডলি রেকর্ডেড ভিডিওটা পরবর্তীতে দেখে নিও। আচ্ছা তো এরপরে দেখো, এরপরে রুল নাম্বার 11 ক্ষেত্রে কি আছে দেখো, রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। অর্থাৎ এই রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বলতে বোঝানো হচ্ছে, রিফ্লেক্সিভ অবজেক্ট বলতে এই যে হারসেল, মাইসেলফ, হিমসেলফ, এদেরকে নির্দেশ করছে। তো এরকম যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব, সেক্ষেত্রে এই যে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসটা থাকবে তার সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে মেইন যে সাবজেক্টটা ছিল সেটাকে অপরিবর্তিত রাখতে হবে। এবং তারপরে কি করতে হবে, তারপরে টেন্স এবং পার্সন অনুযায়ী যে অক্সিলারি ভাব বসাবো, ভার্বের ভিতরি ফর্ম বসাবো, বাই বসাবো, তারপরে সেই রিফ্লেক্সিভ অবজেক্টটা বসে যাবে। একদম ইজি জিনিস, সেই একই রুল বারবার। তো দেখো এইখানে কিন্তু সেই আবার জিনিসটাই, সি বসে গেল, তারপরে এই যে ফ্যান সিঙ্গুলার ছিল তাহলে এক্ষেত্রে ইজ বসবে, তারপরে দেখো এইখানে এই যে ফ্যান ছিল এর ভার্বের ভিতরি ফ্যান বললো, তারপরে বাই, তারপরে হাসসেল। আচ্ছা এবার তোমরা এই এটার অ্যান্সার দাও, কে দিবে আগে উত্তর? He was killed. Answer. বলো আর একবার। He was killed by himself. আচ্ছা তারটা কি ঠিক আছে, তোমরা বাকিরা মতবাদ দাও। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। জি মনে আচ্ছা হচ্ছে তো। আচ্ছা এখনো মনে হচ্ছে, কে বলতেছে রে? আব্দুল্লাহ যাও তো তার মাথায় একটা পচা ডিম ফাটায় এসো। মনে হচ্ছে কে বলছে এখনো? চোখের সামনে একটা রুল দেয়া আছে, উদাহরণ দেয়া আছে। বর্তমানে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না ভাইয়া, অনুগ্রহপূর্বক। দূরে আছি তো, আচ্ছা নাই সত্যি ফাটাতাম। পচা ডিম তুমি খুলনা থেকে ছেড়ে দিবা, ওর মাথায় এসে পড়বে। না হলে আচ্ছা ভাইয়া, না আমি হলে কুরিয়ারে পাঠাচ্ছি। না হলে বেলুন করে উড়াই দিবা, যাতে ঠিক করে তার মাথায় এসে পড়ে। আচ্ছা তো এরপরে দেখো, এরপরে রুল নাম্বার 12। রুল নাম্বার 12 ক্ষেত্রে দেখো বলছে কি, যদি ফ্যাসিটেটিভ অর্থাৎ ফ্যাসিটেটিভ যদি অবজেক্টযুক্ত সেন্টেন্স থাকে। ম্যাজিক টিম বাড়াতে হবে তাহলে। আচ্ছা এরপরে বলছে দেখো যে ফ্যাসিটেটিভ যদি অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে পয়েস ভয়েস করব।
অর্থাৎ তুমি কিন্তু অনেক বুদ্ধিমান। আচ্ছা না, আব্দুল্লাহ বেশি বুদ্ধিমতী, তোমরা জানো না, তোমরা না জানলে ভুল জানো। তুমি তো সেটাই, এখন এখন মানে ও সবাইটা বলতেছে, বলে তো কেউ বলতেছে না একটা মানে কেমন আচ্ছা, আব্দুল্লাহ সেন্স দেখো, আমি তাহলে বুদ্ধিমতী বললাম আর সে বলছে সেইটাই, বুঝতে পারছো? বুঝতে পারছে। বলিয়ে তো ভাই আমি বললাম বুদ্ধিমান হবে। আচ্ছা সমস্যা না, তোমরা বুদ্ধিমতী। সমস্যা না, দেখো এবার রুলটা 12 দিকে নজর দাও, আমাদের হাতে সময় কম, 17টা রুল। এরপরে কিছু মেডিকেল কোশ্চেন আছে, তোমাদের দিয়ে সলভ করাবো, একটু তাড়াতাড়ি নাও। দেখো এখন যদি ফ্যাসিলিটিভ যুক্ত অবজেক্ট থাকে, অর্থাৎ ফ্যাসিলিটিভ অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে, তো দেখো এরকম আছে, দেখো হি কল্ড ইট মানে লিউরেল, বা এই যে একটা পরে আছে দেখো হি মেড হিম ক্যাপ্টেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, হি মেড হিম ক্যাপ্টেন, এটা কিন্তু কয়েক জায়গায় আসছে, বিসিএসে আসছে। এই হি মেড হিম ক্যাপ্টেন, অর্থাৎ এই দেখো মেড হিম শেষ হয়ে গেল, এরপর এই ক্যাপ্টেনটা আছে। তো এরকম যদি অবজেক্ট থাকে, অর্থাৎ ফ্যাসিলিটিভ যদি অবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভে কীভাবে রূপান্তর করব। তাহলে দেখো এক্ষেত্রে কী হবে, ফ্যাসিলিটিভ অবজেক্ট মানে কি? ফ্যাসিলিটিভ অবজেক্ট বলতে বোঝাচ্ছে, দেখো এখানে এই যে দেখো যে হি মেড হিম ক্যাপ্টেন, হি মেড হিম ক্যাপ্টেন, তার মানে কি, সে তাকে ক্যাপ্টেন নিযুক্ত করছে, বা সে তাকে ক্যাপ্টেন হিসেবে তৈরি করছে। তাহলে কি নিজে নিজের ওপরে, অর্থাৎ সে নিজের ওপরেই কিন্তু নিজের কর্তৃত্ব চালাচ্ছে। তো এই অনুযায়ী অর্থাৎ দেখো এই যে একটা অবজেক্ট ছিল কিন্তু হিম, তারপরেও অর্থাৎ সেই হি ছিল, তার অবজেক্ট হিসেবে হিম আসছে, আবার আরও একটা অবজেক্ট হিসেবে আসছে, অর্থাৎ সেই অবজেক্টটা কি কাজ করছে, সবাই শুনতে পাচ্ছ? তো দেখো ফ্যাসিলিটিভ অবজেক্ট বলতে কী বোঝাচ্ছে, দেখো এখানে তোমাদের নোট বলে লেখা আছে, দেখো অর্থাৎ কিছু ট্রানজেটিভ ভার্ব আছে, যেমন সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম, এরকম কিছু বা ইত্যাদি, এরকম কিছু ট্রানজিটিভ ভাব আছে যেগুলো যাদের অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। তো এই পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তখন দেখা যায় একটা অতিরিক্ত অবজেক্ট আনতে হয়, সেই অতিরিক্ত অবজেক্টটিকে বলা হচ্ছে ফ্যাসিলিটিভ অবজেক্ট, ফ্যাসিলিটিভ অবজেক্ট। তাহলে বোঝো এখানে দেখো, যেমন এখানে দেখো এখানে ছিল হিমটা কিন্তু একটা অবজেক্ট, কিন্তু সেই হিমটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থাৎ হি মেড হিম, সে তাকে তৈরি করলো, এখন কি তৈরি করলো, এটা কিন্তু এখন অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো এই কারণে তার জন্য আমরা যদি একটা অতিরিক্ত অবজেক্ট আনি, তাহলে আমরা একটা অতিরিক্ত অবজেক্ট আনলাম ক্যাপ্টেন, তাহলে হি মেড হিম ক্যাপ্টেন, সে তাকে ক্যাপ্টেন তৈরি করলো। তো এক্ষেত্রে কিন্তু একটা অতিরিক্ত অবজেক্ট চলে আসছে, বিষয়টা বুঝতে পারছো? জি ভাইয়া। তো এবার দেখো, এবার তাহলে কি করতে হবে, দেখো এই যে কিছু মানে প্রদত্ত প্রোনোমিনাল অবজেক্টই সাবজেক্ট হবে, অর্থাৎ এইখানে যে প্রোনোমিনাল অবজেক্ট বলতে বোঝানো হচ্ছে যে অবজেক্টটা এখানে মানে মানে এখানে হলো যে অতিরিক্ত একটা অবজেক্ট নিয়েছিলাম, ওই মানে মেইন যে অবজেক্টটা সেটা হলো প্রোনোমিনাল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এখানে দেখো হিম ছিল, এই হিমটা সেই প্রোনোমিনাল অবজেক্ট, তাকে সাবজেক্ট হি অনুযায়ী আনলাম। এরপরে কি করতে হবে, একটা অক্সিলারি ভাব আনতে হবে, অক্সিলারি ভাব অজ আনলাম, এরপরে ভার্বের ভিতরে ভাব মেড আনলাম। এরপরে এই যে আমরা ফ্যাসিলিটিভ অবজেক্টটা আসলো, এই ফ্যাসিলিটিভ অবজেক্টটা দেবো, হি মেড ক্যাপ্টেন, তারপরে সেই বাই, তারপরে এই সাবজেক্ট। আচ্ছা, এক্ষেত্রে সে যে ক্যাপ্টেন নিযুক্ত হলো, সে কিন্তু নিজে নিজে ক্যাপ্টেন নিযুক্ত হতে পারে না, কারণ তোমরা যদি ক্রিকেট খেলতে গেলে গেলে তুমি একা একা গেলে গিয়ে বললে আজকে আমিই ক্যাপ্টেন, হ্যাঁ, কিন্তু তোমাকে কি কেউ ক্যাপ্টেনটা তাহলে কি তৈরি করতে পারলো? তুমি কিন্তু একা একা খেলা করতে পারবে না। এখন তোমার যারা সঙ্গীরা ছিল তারা তোমাকে ক্যাপ্টেন তৈরি করলো, তো এই কারণে এখানে কিন্তু একটা অবজেক্ট আস আসবে, বুঝতে পারছো? জি ভাইয়া। এরপরে দেখো, এরপরে রুল নাম্বার 13 ক্ষেত্রে বলছে, দেখো বলছে কগনেট অবজেক্ট। আচ্ছা, কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসে কীভাবে প্যাসিভ করব। এখন এই কগনেট অবজেক্ট জিনিসটা কি, কগনেট অবজেক্ট জিনিসটা হলো কিছু কিছু ইনট্রানজেটিভ অবজেক্ট আছে, অর্থাৎ ইনট্রানজেটিভ ভার্ব আছে। ট্রানজেটিভ ভার্ব মানে যাদের মানে অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, কিন্তু ইনট্রানজেটিভ ভার্ব হলো যাদের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। তো সেরকম কিছু ইনট্রানজেটিভ ভার্ব আছে যাদের সমার্থক অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ তারা তো ইনট্রানজেটিভ মানে কি অসম্পূর্ণ, তাহলে সেখানে যদি আমরা কিছু তার সমার্থক একটা অবজেক্ট নিয়ে আসি, তাহলে সেটা একটা সম্পূর্ণ হয়ে যায়। এবং সেক্ষেত্রে সেই ধরনের ওই অবজেক্টকে বলা হচ্ছে মানে কগনেট অবজেক্ট। এই কগনেট অবজেক্টের ক্ষেত্রে দেখো এই উদাহরণটা যদি দেখো, হি রান এ রেস,
হি রান এ রেস। তো এক্ষেত্রে হি রান এ রেস, তাহলে এইখানে দেখো হি রান এ রেস ছিল। এখন এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব তাহলে শুরুতেই সেই এ রেসটা শুরুতে আসবে। এরপরে কী হবে, অক্সিলারি ভার্ব অস, তারপরে সেই রান ভার্বের ভিতরি, তারপরে বাই, এরপরে যে সাবজেক্টের মানে সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট করে দিচ্ছি হিম। তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা না এখানে বুঝতে। এরপরে দেখো এরপরে আছে রুল 14। এখন রুল 14-র ক্ষেত্রে দেখো বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে মানে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। অর্থাৎ গঠনটা হবে দেখো এই যেরকম একটা উদাহরণ দেওয়া আছে, আই স হিম রিডিং এ বুক। অর্থাৎ সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে একটা প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। তোমরা জানো পার্টিসিপল 3 ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পাস্ট পারফেক্ট পার্টিসিপল। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু আছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ রিডিং আছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তো এই ক্ষেত্রে তাহলে দেখো বিষয়টা কী দাঁড়াচ্ছে, এক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করব। এক্ষেত্রে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট আনবো, এখানে লক্ষ্য করো অবজেক্টটাকে সাবজেক্ট আনবো, এরপরে কী করবো একটা অক্সিলারি ভার্ব আনবো, তারপরে ভার্বের ভিতরি আনবো, তারপরে সেই যে প্রেজেন্ট পার্টিসিপল ছিল সেই প্রেজেন্ট পার্টিসিপলটা বসাই দিব, তারপরে কী করব, তারপরে সেই সাবজেক্টটার অবজেক্ট বসাবো, হয়ে গেল। তো দেখো তাহলে কী আছে দেখো, আই স হিম রিডিং এ বুক, আই স হিম রিডিং আ বুক। তো এই ক্ষেত্রে তাহলে কী বসবে, হি ওয়াজ সিন, তারপরে সেই পার্টিসিপল বসে গেল রিডিং আ বুক বাই মি। ক্লিয়ার তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে আছে রুল 15। ক্লিয়ার। ক্লিয়ার। রুল 15-এর ক্ষেত্রে দেখো, রুল 15-এর ক্ষেত্রে আছে দেখো নিড, তারপরে বি ডেয়ার মেক হেয়ার ফিল লেট নো বিহোল্ড ওয়ার্ডস প্রভৃতি, এই যে ভার্বগুলো থাকে এগুলোর পর অ্যাক্টিভ ভয়েসে টুটা উজ্জ্ব থাকে। অর্থাৎ যেমন নিড টু, বেয়ার টু, মেক টু, হেয়ার টু, এক্ষেত্রে বোঝা যাচ্ছে এরকম এই যে টুটা যদি নাও থাকে তাহলে বোঝা যাবে যেখানে টুটা উজ্জ্ব থাকবে, অর্থাৎ টুটা নেই না থাকলেও আছে, অর্থাৎ আমি নেই তো আসি, বুঝতে পারছো এরকম। এখন বিষয় হলো এক্ষেত্রে তাহলে দেখো এক্ষেত্রে তাহলে কী হবে, এক্ষেত্রে এই প্যাসিভ ভয়েস করার সময় এরপরে একটা টু বসায় নিতে হবে। তাহলে দেখো একটা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আমরা এই টিচারের উদাহরণটা দেখি, আমরা যদি ক্লাসে আসি, টিচারের উদাহরণটা দেখো, দি টিচার মেড হিম গো আউটসাইড অফ দ্য ক্লাস। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা উপরে যেগুলো পড়ছিলাম এক্ষেত্রে কোন জিনিসটা আছে, মেড আছে, অর্থাৎ মেক আছে। তাহলে এখানে মেক আছে, তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব তাহলে মানে দি টিচার মেড হিম, তাহলে দেখো দি টিচার মেড হিম, তাহলে এই সেই হিমটা কিন্তু এখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আনলাম হি, আর এক্ষেত্রে দি টিচার কিন্তু সাবজেক্ট, তাহলে এই অবজেক্ট হি আনলাম, তারপরে একটা অক্সিলারি ভার্ব আনবো, তাহলে হি এর পরে ওয়াজ আছে, যেহেতু ওটা পাস্ট টেন্স ছিল, মেড ছিল, অর্থাৎ মেডটা কিন্তু ভি2-তে ছিল, অর্থাৎ এটা পাস্ট টেন্স। তো এক্ষেত্রে তাহলে আমরা কি করব, একটা অক্সিলারি ভার্ব আনবো, এরপরে কী করবো, এরপরে ওই ওয়াজের পরে তারপরে ভিতরি দেবো, মেকের ভিতরি মেট। আচ্ছা, তো এরপরে দেখো আমি বলছিলাম যে তারপরে একটা টু বসবে, তাহলে মেড এর পরে কী বসবে, টু, এবং তারপরে সেই গোটা। আচ্ছা, টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে তোমরা কেউ বলো তো দেখি, টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? হ্যাঁ, টু এর পরে ভার্বের ভি1 ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো তাহলে দেখো এখানে টু ছিল, তারপরে কিন্তু গো এর মতো বসে গেল আউটসাইড অফ দ্য ক্লাস। তাহলে আউটসাইড অফ দ্য ক্লাস হলো, তারপরে কিন্তু বাই দ্য টিচার দিতে হবে, অর্থাৎ বাই, আর ওখানে যে সাবজেক্টটা ছিল সেটাকে অবজেক্ট হিসেবে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে আমাদের সর্বশেষ চলে আসছি রুল 16 এবং 17। রুল 16 এবং 17, তো রুল 16-তে দেখো, রুল 16-তে কী বলছে দেখো, রুল 16-তে বলছে অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টে অবজেক্ট করার সময় বাই ছাড়াও প্রিপোজিশন টু, অ্যাড, অন, উইথ ইত্যাদি ব্যবহৃত হয়। এটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমরা বিশ্বাস করতে পারবে না, অনেক ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে কিন্তু এই যে কোথায় কোথায় তোমরা যে বাইগুলো বসাও অনেক ক্ষেত্রে কিন্তু বাই বসে না, অর্থাৎ সেক্ষেত্রে প্রিপোজিশনের রুলটা অনুসরণ করতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে বাই না বসে টু বসতে পারে, অ্যাড বসতে পারে, অন বসতে পারে, উইথ বসতে পারে। যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে দেখো, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখো, অ্যানয়েড, অর্থাৎ অ্যানয়েডের পরে কি বসে, অ্যাড বসে। আবার একইভাবে কিন্তু অ্যানায়নের পরে কিন্তু আবার কি বসতে পারে,
অ্যানয়ের পরে উইথ বসতে পারে। এখন অ্যানয়ের পরে কখন উইথ বসবে, কখন অ্যাট বসবে। অ্যানয়ের পরে যদি কোনো একটা বস্তু থাকে, অর্থাৎ কোনো একটা বস্তু থাকে, সেক্ষেত্রে বসবে অ্যানয় অ্যাট। এবং অ্যানয়ের পরে যদি কোনো একটা ব্যক্তির নাম থাকে, যেমন মানে ধরে নাও তুমি তার উপরে অ্যানয় করলে, হ্যাঁ, তাহলে আই অ্যানয় উইথ দিস পার্সন। তো এই ক্ষেত্রে এই অ্যানয়ের পরে তখন যদি পার্সন হয় তাহলে সেক্ষেত্রে উইথ বসবে। এরপরে দেখো, এরপরে বসবে কি, মার্ভেলের পরে অ্যাট বসে। মার্ভেল থাকলে সেখানে কিন্তু বাই বসানো যাবে না, তাহলে মার্ভেলের পরে অ্যাট, সারপ্রাইজড অ্যাট, তারপরে শক অ্যাট, তারপরে সেইস উইথ, স্যাটিসফাই উইথ, প্লিজড উইথ, তারপরে নো টু, কন্টেইন টু, এগুলো কিন্তু এইভাবে প্রিপোজিশন অনুযায়ী বসবে, বাই না বসে। তো দেখো এক্ষেত্রে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে অ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করতে যাব, তাহলে দেখো প্রথমে আছে দেখো হি পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার। হি পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার, অর্থাৎ হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার। তো এখানে দেখো হিজ পারফরমেন্স আছে সাবজেক্ট হিসেবে, আর দি টিচার আছে অবজেক্ট হিসেবে। তাহলে সেই অবজেক্টটা কিন্তু সাবজেক্ট রূপে আসবে, দি টিচার। এরপরে কি বসবে, একটা অক্সিলারি ভার্ব বসবে, বসলো ওয়াস। এরপরে দেখো সেই স্যাটিসফাইড যে ভার্বটা ছিল, ভার্বের ভিতরে বসলো। এরপরে আমরা কিন্তু বাই বসাতাম, কিন্তু এখানে বাই বসাবো না কেন, কারণ এখানে স্যাটিসফাইড আছে। তাহলে স্যাটিসফাইডের পরে আমরা জানি উইথ বসে, তাহলে স্যাটিসফাইডের পরে প্রিপোজিশন উইথ বসে, তাহলে স্যাটিসফাইডের পরে উইথ নেব, তারপরে সেই সাবজেক্টটা অবজেক্ট রূপে বসাবো, পারফরমেন্স। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো তোমরা তাহলে এটা আমারে বুঝাই দেওয়া, অ্যাক্টিভ প্যাসিভ 3 নাম্বারটা বুঝাই দিবা। এইটা বুঝাই দিবা। কে বুঝাই দেবা, হাত তোলো। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? ও, আচ্ছা বলো। তাহলে তোমার জন্য আমাকে করতেছিলাম, তোমরা এটাও শিগগিরই। এখানে লেখা আছে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। এটা প্যাসিভ করতে হবে। প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্ট আনতে হবে, তাহলে হচ্ছে অবজেক্টের সাবজেক্টে আনতে হবে, তাহলে হচ্ছে মিট জায়গায় আই হবে, তারপরে অক্সিলারি ভার্ব আনতে হবে, তাহলে আর পরে এখানে হচ্ছে এখানে এখানে পাঁচটা আছে, এখানে ওয়াজ আসবে, তারপরে সারপ্রাইজটা বসে যাবে। এবার সারপ্রাইজের সাথে আমরা এখানে বাই বসাবি, আচ্ছা তাহলে হবে আচ্ছা আই ওয়াজ সারপ্রাইজ আচ্ছা, আমার 1 অ্যাট মিনিট। হিজ বিহেভিয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম আছে আর এই ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম আছে, আমার একটু বলো তো। হ্যাঁ, এই যে সারপ্রাইজটা আছে, এই সারপ্রাইজটা ভার্বের কোন ফর্ম, আর নিচের সারপ্রাইজটা ভার্বের কোন ফর্ম? ওইটা তো ভাই উপরেরটা পাঁচটে আছে। উপরেরটা ভিটু অর্থাৎ পাস্টে আছে, নিচেরটা ভিতরিতে আছে। এই কারণে তুমি যে বললা স্যাটিসফাই মানে সারপ্রাইজড বসে যাবে, এই ওয়ার্ডটা কিন্তু ঠিক হয়নি তোমার। কারণ দেখা গেল ওইখানে যদি এমন কোনো ইয়ে থাকতো, যেমন ইট থাকতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এট থাকতো ওইখানে, সে কারণে কিন্তু তখন আর ওটা বসে যেত না, তখন ইটেন হতো। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এরপরে এখানে মেন ওইটা ফোকাস দিতে হবে, সারপ্রাইজ জি ছিল ভাই, সেখানে অ্যাড বসবে। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ রুল 17। রুল 17-র ক্ষেত্রে দেখো বলছে পিপল অর দে প্লাস সে, বিলিভ, থিঙ্ক, রিপোর্ট, আন্ডারস্ট্যান্ড, নো, এক্সপেক্ট, অ্যালেস, কনসিডার, অ্যাকনলেজ, ফায়ার, ক্লেম ইত্যাদি যদি থাকে, তাহলে এক্ষেত্রে কি বসবে, ইট ইজ সেইড অর ইট ইজ বিলিভড, তারপরে টু বসবে, তারপরে বি দ্বারা প্যাসিভ করতে হবে। অর্থাৎ দেখো, যেমন এখানে আছে দেখো, পিপল সে দ্যাট রবার্ট ইজ স্পাই। পিপল সে দ্যাট রবার্ট ইজ স্পাই, তাহলে আমরা কি করব, ইট ইজ সেইড দ্যাট বা ইট ইজ বিলিভড দ্যাট রবার্ট, তারপরে ইজ এ স্পাই, তাহলে শেষের অংশটুকু কিন্তু একই থেকে গেল, কিন্তু আমরা প্রথম অংশটুকু একটু চেঞ্জ করবো, ইট ইজ সেইড দ্যাট রবার্ট ইজ আ স্পাই। আচ্ছা, রুল তো শেষ হয়ে গেল, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এর মধ্যে কারো কোনো মানে আবার আচ্ছা বলো। ভাই স্পাইটার মানে কি ভাই? ওই যে স্পাইটার যেটা বললাম, যে স্পাইটার
আচ্ছা তুমি কি শুনছিলে জানো, এবার বলো। ভাই উত্তর পেয়ে গেছি, মাস্টার উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা স্পাই মানে গুপ্তচর, তুমি মেবি স্পাই এর কথা শুনছিলে নাকি একটা জন্য শুনছিলে। আচ্ছা তো দেখো জি এখানে ভাইয়া। প্রিভিয়াস এর কিন্তু কিছু মেডিকেল কোশ্চেন আছে, এখানে অনেক আছে। তোমাদের কাছে পিডিএফটা দিয়ে দেওয়া যায়, সমস্যা নাই, তারপরেও আচ্ছা মেসেঞ্জারে তো দেওয়া যাবে না। এখন কথা হলো দেখো এখানে প্রিভিয়াস এর কিছু মেডিকেল কোশ্চেন আছে, তোমাদের কি প্র্যাকটিসের জন্য বাসায় দেবো, ছবি পিকচারগুলো মেসেঞ্জারে দিয়ে দেবো। আপনি দেন, আমরা আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিবানে জি ছবিগুলো। ভাইয়া দেন, বাসাতে দেন। আচ্ছা ছবিগুলো আমি তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবানে, তোমরা প্র্যাকটিস করে নিও, এখানে তো অনেক আছে, এতগুলো আমার এখন করানো সম্ভব না। তো তোমরা আমার এবার বলবা। আচ্ছা এবার কিন্তু আমি লাইনে আচ্ছা। আনছি, এবার আর তোমরা পাশে উত্তর দেখতে পারবা না। এই 5 নাম্বারটা বলো, 5 নাম্বারটা বলো কেউ, কে বলবে 5 নাম্বার? ভাই আমি বা আচ্ছা রাফা হাত তুলছে, রাফারে আমি সুযোগ সিও দেবো। আচ্ছা রাফা হাত তুলছে, রাফা বলো। ও রাফা বলো। 5 নাম্বারটা না? হ্যাঁ 5 নাম্বারটা, হ্যাঁ বি। 5 নাম্বারটা বলছে বি। আচ্ছা এবার তন্নি বলছিলে, তন্নি বলো কোনটা বলবা। বা সি। সি। আচ্ছা আর কেউ কোনটা বলবা না? ইয়ার ডি কি অপরাধ করলো, তোমরা তো দেখি মানুষ ভালো না, হ্যাঁ তোমরা দুইজনের দিচ্ছ আর দুইজনের দাঁড়া দাঁড়া দেখাচ্ছ, এটা কিরকম? আচ্ছা ইয়ার কেন দিছি সেটা তো বুঝছি। আচ্ছা তাহলে সবাই যখন দিচ্ছ একজন রে দাও, সবাই অত অত ভাগ করে দেওয়ার দরকার কি? তোমাদের যারাই ভুল করবে তাদের মাথায় একটা করে পচা ডিম নিয়ে বসবা, হ্যাঁ বাসায় ডিম নিয়ে কি করবা, মাটির তলায় পুঁতে রাখবা, রেখে কয়দিন পরে পচে যাবে, এবার ওই ডিম দিয়ে পচা ডিম দিয়ে মাথায় ফাটাবা, একটা করে না পারলে পচা ডিম দিয়ে মাথায় ফাটাবা, দেখবো পরের দিন থেকে আর ভুল হবে না। আচ্ছা আর কেউ বলবে, আব্দুল্লাহ বা কৌশিক আর যে এরা এতটা ক্লাসে কি করছে এরা, এই যে মনিরা, সাদিয়া। ভাইয়া সি হবে, সি। আচ্ছা সবাই কি সি ডি সব বলো, এখন কেউ বলছে সি। আচ্ছা সি, আরো একটা ভোট পেলাম। আর ভাই কেন হবে সেটা কি বলবো? হ্যাঁ এবার তুমি বলো কেন হবে, তাহলে সবাই উত্তর পেয়ে যাবে, সবাই খেয়াল কারণ করো। ভাইয়া হু থাকলে আমরা বলছিলাম যে বাই হোম হবে, তারপরে হচ্ছে আপনার আচ্ছা তাহলে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো। আচ্ছা তুমি একটু ধীরে ধীরে বলো, আমি সবাই একটু বুঝাই দেই, তুমিও বলো। তাহলে দেখো এই বাই হোম কিন্তু দুই সব জায়গায় আছে, তাহলে কিন্তু আমাদের অপশন এখন একটা বাদ পড়লো না। আচ্ছা তারপরে বলো। হ্যাঁ ভাই, তারপরে হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে এম আসলো। তারপরে ভাই এক সেকেন্ড, এক ভাই সে সেকেন্ড। এম, ইয়াম ইয়াম তন্দির মাথার উপরে চলে গেছে, বললাম ভাই না, সে এম আসলো কিন্তু বললাম না তার মাথায় ডিম চলে গেছে। তোমরা এক্ষুনি এবার তাই ওর এই মাথায় অবস্থা, পচা ডিম মার। এক্ষুনি তাই এই অবস্থা। তোমাদের মেডিকেল পরীক্ষা এই বসে কি করবা ইংরেজি, এটা কিন্তু শোচনীয়, একেবারে শোচনীয় অবস্থা। কারণ আমি তোমাদের এত সুন্দর করে পড়ালাম, সুন্দর হয়েছে কিনা জানি না, তারপরেও তো তোমাদের পারার কথা, এটা সহজ নিয়ম। কিন্তু এমটা আগে আসলে কি জানি বলবো, বুঝতে পারতেছি না, এই জন্য বি। আচ্ছা সঠিক উত্তর কিন্তু বি, সঠিক উত্তর কিন্তু বি। তন্নি কিন্তু ভুল বলছে আগে, হ্যাঁ সঠিক উত্তর কিন্তু বি। আচ্ছা দেখো এখানে বাই হোমের পরে আমি বলছিলাম কি অক্সিলারি ভার্ব আসবে, তাহলে অক্সিলারি ভার্ব কি এম, এখানে কিন্তু হু ইজ ছিল, কিন্তু এম কেন আসলো, কারণ এখানে এম এর পরে দেখো আই আছে, এম এর পরে কিন্তু আই আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এম এর পরে আই আছে, অর্থাৎ আই আছে বলে এখান থেকে কিন্তু আমরা ইজ না নিয়ে এসে এম নিয়ে আসলাম। তাহলে বাই হুম এম, তারপরে সেই সাবজেক্টটা আই, তারপরে সেই ভার্বের ভিতরি কল, বাই হুম এম আই বি, সরি বিও তো হবে না, উত্তর তো হবে ইয়ে, তো আমার মাথা গুলাই দিচ্ছ রে। বাই হুম এম আই বিং কল্ড, এখানে আমি তোমাদের কি বলছিলাম, যেখানে বলেছেন না আপনি, বি তো হবে। আচ্ছা সরি আমি চারে চলে গেছিলাম পড়তে পড়তে। আচ্ছা 5 নাম্বারে আছে, দেখো দুইটাই একই কোশ্চেন, এখানে আছে হু ইজ কলিং মি, এখানেও আছে হু ইজ কলিং মি। দেখো এটা মেডিকেল 14-15, মেডিকেল 15-16 এবং 40 বিসিএস, দেখছো এই একটা কোশ্চেন কয় জায়গায় আসছে দেখো শুধু।
তাহলে বোঝো তোমাদের কিন্তু কতটা ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। অর্থাৎ উঠে উঠে 2 বছর দিছে, 14-15 দিছে, তারপরের বছর 15-16 দিয়ে দিছে। আচ্ছা তাহলে এখানে বি হবে বাই হোম, তারপরে মানে সাবজেক্ট এই বি হবে কি করে? পাশে পাশে তো বি উত্তর না, পাশের তো সি উত্তর। সি হবে তো। ওই কি তো বললাম সবাই। এই না, এরা কয়েকটা বিতে চলে গেল, আমি আমি আসলে 4 নাম্বারে চলে গেছিলাম, আমি 4 নাম্বারে। আমাদের উত্তর ঠিক আছে। আচ্ছা তোমাদের ঠিক আছে, কয়েকজন আমাদের উত্তর তো তাহলে ঠিক আছে। হ্যাঁ, কষা ডিম তাহলে ফাটাতে হবে না। আচ্ছা কয়েকজন বি বলছে, তাহলে তোমরা ওই ডিমগুলো তুলে নিয়ে তাদের মাথায় ফাটাও, কি করবা? এখন কথা হলো দেখো, আমি আসলে 4 নাম্বারে চলে গেছিলাম, 4 নাম্বারে বি উত্তর, কিন্তু এই 5 নাম্বারে তো উত্তর সি, অর্থাৎ বাই হোম, তারপরে এম বসবে, আই বিং কল। আসলে দুইটাই একই কোশ্চেন, আমি খেয়াল করিনি, মানে 4 নাম্বার 5 নাম্বার দেখো দুইটাই একই কোশ্চেন, হু ইজ কলিং মি, তো এই দুইটাই এক। আচ্ছা এবার তোমরা বলো 10 নাম্বারটা উত্তর বলো, কে বলবা আগে? 10 নাম্বারটা বলার কেউ নাই? ভাইয়া বি হবে। ভাই কি হবে? বি হবে ভাইয়া। জি ভাইয়া বি হবে। আচ্ছা সবাই বি। আচ্ছা এবার কেউ একজন বুঝাই দাও তাহলে কেন বি হবে। ভাইয়া যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আচ্ছা আগে বলি, যদি না বুঝাতে পারলে বলো, প্রথম না বুঝাতে পারলে বলো পচা ডিম খেতে হবে বলে, এবার আর মাথায় ফাটানো হবে না। যদি ভার্ব দ্বারা বাক্য শুরু হয় মানে ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে প্রথমে লেট দ্বারা বাক্য শুরু হয়। অবশ্যই একটু ওয়েট করো, এত এত চললে হবে না, আমি একটু সবাইরে বুঝাতে হবে তো। তাহলে দেখো এখানে কিন্তু 3টা অপশনে লেট দিয়ে শুরু আছে, তাহলে তোমরা যদি জানো যে ভাব মানে ইম্পারেটিভ সেন্টেন্স হলে লেট দিয়ে শুরু হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো ডি অপশনটা তোমার জন্য বাদ হয়ে গেল, হাতে থাকলো 3টা অপশন। তোমরা যখন আন্দাজে দাগাতে যাবা তখন কিন্তু এই জিনিসটা কাজে লাগবে, এই কনসেপশনটা তোমাদের তখন কাজে লাগবে, যখন দেখা গেল তোমার হচ্ছে না, একটু কনফিউশন, তখন কিন্তু এইভাবে অপশনগুলো বাদ হয়ে যাবে এক এক করে। আচ্ছা তারপরে বলো। তারপরে অবজেক্টটা সাবজেক্ট হবে ইওর হেল্প। ইওর হেলথ দেখো 3 জায়গায় আছে, তাহলে এটা বাদ দেওয়ার লাইন নাই। তারপরে তারপরে বি হবে ভাইয়া। হ্যাঁ তারপরে বি আসবে, তাহলে বি এর পরে আবার ভিতরি আসবে। আর এই যে টেকেন কেয়ার মানে কেয়ার অফ, এই কেয়ার অফটা কেন কেয়ার অফ থেকে যাচ্ছে? ভাইয়া ওইটা তো অবজেক্টে কিছু একটা অংশ হয়ে তো রেখে দেওয়া হয়েছে এমন কিছু। আচ্ছা না তোমাদের বলছিলাম লাইক টু, হ্যাভ টু, ও ক্ষেত্রে যেরকম মানে মানে ওই যে প্রিপোজিশনের ক্ষেত্রে বলছিলাম সেইজ টু ইট বা নো টু, এক্ষেত্রে ঠিক ওরকম ভাবে এক্ষেত্রেও এই যে কেয়ার অফটা কিন্তু থেকে যাবে, অপরিবর্তিত থেকে যাবে, মাথায় রেখো। আচ্ছা আব্দুল্লাহর হয়তো লেখা শখ হয়েছে, আমি একটু সুযোগ করে দেবো। আব্দুল্লাহ তুমি ক্লাস নিবা একটু? ভাই কোন জায়গা থেকে কি হয়েছে বুঝলাম না। আচ্ছা এখানে বুঝতে হবে, আমি এখানে হোস্ট হয়ে আছি, বুঝতে পারছো? তোমরা এখানে যা যা করবা সব আমাদের নখদর্পণে চোখদর্পণে সব জায়গায় থাকবে। সেটা বুঝলাম, বাট আমি যে কোন জায়গা কি চাপ করছি নিজে জানি না। আচ্ছা ওখানে স্ক্রিনের উপরে একটা পেন মতো আছে, ওই পেন মতো দিয়ে ওখান থেকে লেখা যায়, স্পটলাইট আছে, হাইলাইট আছে, কালার আছে, ইরেজার আছে, ওখান থেকে আবার পিকচার ছবি, মানে এই যে স্ক্রিনের উপর ছবি না, এই ছবিটা তোমরা সেভ করতে পারবা। তোমরা চাইলে ওই স্ক্রিনের উপর দেখো একটা পেন মতো অপশন আছে, ওইটা চাপো, তারপরে ওখানে দেখো সেভ বলে একটা অপশন আছে, ওই সেভ ক্লিক দিলে তখন এই এই যে স্ক্রিনের পিকচারটা আছে এটা সেভ হয়ে যাবে। তোমাদের জন্য একটা ভালো অপশান, যদি স্ক্রিনের ছবিটা কেউ সেভ করতে চাও তাহলে ওইখান থেকে সেভ করতে পারবা। ওই যে মানে একটা কলম মতো অপশান আছে, পেন মতো, ওটাতে যাবে, তারপরে দেখবে ওখানে সেভ মতো অপশান আছে, বুঝতে পারছো? করছি। আচ্ছা আচ্ছা এরপরে আর ওসব করতে যেও না তো। এরপরে অনেকগুলো কোশ্চেন আছে মেডিকেল প্লাস ভার্সিটি, তোমাদের আমি মেসেঞ্জার গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, তোমরা কি করবা, তোমরা এগুলো সব সলভ করে ফেলবা, বুঝতে পারছো? আর যদি কোনো সমস্যা হয় আমারে জানাবা। আজকের ক্লাসে পর্যন্ত।